ঘরের এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সিথি, পাশে হৃদি। সামনে বসে আছে সিথির মা বাবা আর সাম্যের মা বাবা। ঠিক ঘরের আরেক কোণায় ঘৃণা ভরা দৃষ্টিতে সিথির দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে সাম্য। ইচ্ছে করছে মেয়েটাকে জ্যান্ত কবর দিতে, তাতেও সিথির প্রতি সাম্যের রাগ মিটবে কিনা সন্দেহ। তুই কি আদৌ লজ্জা বলতে কিছু আছে? শেষে ওই নেশাখোর। গলা আটকে আসছে সিথির বাবা শফিক সাহেবের। মেয়ের এই রকম কাজের জন্য তিনি চোখ তুলে তাকাতে পারছেন না। বিয়ের সময় 5.5 ভরি স্বর্ণ দিয়ে সাজিয়ে আনা হয়েছিল সিথিকে। ওই সব নেশাখোর ছেলে নীরবে নিয়ে গেছে। সোফা থেকে উঠে কুশিয়ে চর বসিয়ে দেন মেয়ের গালে শফিক সাহেব। এমনিতেই পুরো পরিবেশ থমথমে, তার উপরে এমন ঘটনা ঘটায় পুরো ড্রয়িং রুমে আরও নীরবতা ছেয়ে যায়। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সিথি। হৃদি যে কিছু বলবে সে সাহস হৃদির হচ্ছে না। পাকনামির জন্য ইতিমধ্যে সে সাম্যওয়ান মামার কাছ থেকে বকা খেয়েছে, তাই চুপচাপ থাকাটাই শ্রেয়। ভাইজান, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও, লাগবে না আমার এমন দুচ্চরিত্রা মেয়ে। এর চেয়ে 1.5 গুণে ভালো মেয়ে আমি সাম্যের জন্য পাবো। মুখে বেংসি কেটে সোজাসুজি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয় বিলকিস বেগম। বোনের কথা শুনে শফিক সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়েন। তিনি আদৌ কি তার মেয়ের সংসার টেকাতে পারবেন? পরে তো আর বিয়েও দিতে পারবেন না। ইচ্ছে করছে মেয়েটাকে গলা টিপে মেরে দিক, কিন্তু না, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তাই এই মুহূর্তে শফিক সাহেবেরও উচিত মাথা ঠান্ডা করে ব্যাপারটা সামাল দেওয়া। করুণ কণ্ঠে বোনের কাছে আর্জি জানায় সে যাতে আর মেয়েকে মাফ করে। কিন্তু বিলকিস বেগম নিজের সিদ্ধান্তে অটল। সে আর সিথিকে ঘরে রাখবেন না। শফিক সাহেব অসহায়ের মতো সালাম সাহেবের পায়ে দৌড়লেন। মেয়ের সংসার বাঁচাতে সালাম সাহেবের করুণা হয়। আরেকটা সুযোগ দেওয়া উচিত, শান্ত গলায় তিনি বলেন। আচ্ছা, তবে এটাই শেষ। শফিক সাহেব হাঁপ ছেড়ে বাঁচেন। সিথি কেঁদে দেয়। ইনশাল্লাহ ও এবার নিজেকে শুধরে নেবে, আর ভুল করবে না সে। কিছুদিনের মধ্যে সাম্য আর সিথির সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। সেই সাথে বাসার পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যায়। একে একে হৃদির জন্য ভালো ঘর থেকে সম্বন্ধও আসে। রূপগুণে সব দিক দিয়েই হৃদি পরিপূর্ণ। তবে বেশিরভাগ সম্বন্ধগুলোতেই ছেলে বয়স্ক হয়ে যায়, আর বাবা মা ছাড়া হৃদি মা নেই। তাই সে শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে করবে না। বিয়ের আগে মা বাবার আদর পায়নি, বিয়ের পর অবশ্যই মা বাবার আদর পেতে হবে। হৃদির এমন কথা শুনে বিলকিস বেগম বলেন, শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে করবি, ঝামেলা নেই। হৃদি মুচকি হেসে তখন একটা উত্তর দেয়, শ্বশুর শাশুড়ি চাই আমায়? তোমায় কে বললো মামি? আমার মা বাবা চাই। জি, 4টা মেয়ে আছে, প্রতি মেয়ে 70,000। রাজি? রাজি, কিন্তু 5টা হলে ভালো হয়। আচ্ছা, আমায় কিছু সময় দিন। আচ্ছা, ব্যবস্থা করছি। কথাটা বলেই ফোন কেটে দেয় আলবি। মেয়েদের গোঙানির শব্দে ঘরের আকাশ বাতাস ভারী হয়ে এসেছে। এবার একই আর্জি তাদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু আলবির তাতে মন ভরে না। তার টাকা চাই, প্রচুর টাকা চাই। মেয়েগুলোকে দেখি যে আরো জিভেই জল চলে আসবে। আলবিরও লালসা লাগছে মেয়েগুলোকে দেখে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কাস্টমার বলে দিয়েছে একেবারে খাঁটি ভার্জিন মেয়ে চাই। তাই ব্যবসার লাভের জন্য হলেও আলবির নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। হ্যাঁ, আলবি নারী পাচারকারী দলের লোক ও টার্গেটে থাকে এতিম মেয়েরা। 4টা মেয়েকে আজই এখান থেকে সরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা মেয়ে কম পড়ায় আজ আর আলবির মেয়েগুলোকে সরানো হয়ে ওঠে না। হাতের কাছে আর কোনো মেয়ে না পায় আলবির হৃদির উপর চোখ পড়ে। রূপে জান্নাতি হুর। মা মারা গেছে বাবা, তাই পড়ে গেছে। মামি আর মামাতো ভাইয়ের বউয়ের চোখের ভালি। এই মেয়ে নিখোঁজ হলে কেউ খোঁজ খবর নেবে না। তবে আজ না, লাস্টবারের মতো মামাকে দেখে আসুক হৃদি। কথাগুলো ভাবতে ভাবতে একটা পৈশাচিক হাসি দেয় আলবি। ঘরে থাকা মেয়েগুলো কেঁপে ওঠে। এরই মধ্যে হৃদির ডাক আসে, আলবি যাই। কথাটা বলেই আলবি ঘর থেকে বেরোয়। ভালো করে দরজা আটকিয়ে হৃদির কাছে যায়। হৃদি ব্যাগ গোছাতে গোছাতে বলে, তোমার ভাই কিন্তু পড়াশোনায় ঢিল দিছে। হোমওয়ার্ক 2 দিন ধরে পাই না, কাল যেন পাই। এই বলদ, এত ভালো একটা টিউটর আনলাম, তাও তুই? আজকে তোর হচ্ছে। হৃদিকে বিদায় করে দিয়ে প্ল্যান সাজায় আলবি। সেই প্ল্যানে সাহায্য করে আলবির মা।
নারী ও শিশু পাচারকারী লোকের কাছে তিনি বিউটি আম্মা নামে পরিচিত। নারী ও শিশু পাচার করা ছাড়াও তিনি মাদক ব্যবসায়ী। জেলে গিয়েছেন বহুবার, কিন্তু কুকুরের লেজ তো আর সোজা হয় না। যথারীতি আর 5টা দিনের মতো হৃদি বিকেলে অবিকে পড়াতে আসে। আলবির মা তাকে চা খেতে দেন। সেই চায়ের মধ্যেই মিশানো ছিল নেশাদ্রব্য। চা খাওয়ার কিছুক্ষণ পরে হৃদির মাথা ঘুরতে শুরু করে আর ঘুম ঘুম পায়। বিউটি আম্মা ওকে নিজের ঘরে শুয়ে রেস্ট নেওয়ার জন্য বলেন। শরীর খারাপ লাগায় হৃদিও তার কথা ফেলতে পারেন না। হৃদি বিউটি আম্মার ঘরে প্রবেশ করতে আলবি ওর মুখ চেপে ধরে। বিউটি আম্মার ঘরটা একটু ভেতরের দিকে। ঘরের শব্দ বাইরে খুব একটা যায় না। হৃদি চিৎকার করে, কিন্তু ওই বাইরের শব্দ যায় না, তাই হৃদি কোনো সাহায্য পায় না। বিউটি আম্মা এসে হৃদির হাত পা বাঁধেন। আলবি পথের পরে হৃদির মুখ বাঁধে। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সেই ঘরে যেখানে মেয়েগুলো আছে। হৃদির নেশা গোড় কাটে প্রায় ঘন্টা 3 পর। নিজেকে আবিষ্কার করে অন্ধকার একটা ঘরে। আশেপাশে শুধু মেয়েদের ঘোঙানির শব্দ। হাত মুখ বাঁধা থাকায় কেউ কিছু করতে পারছে না। এই মুহূর্তে হৃদি কি করবে কিছুই বুঝতে পারছে না। মাথা ধরছে না তার। অন্ধকারে আবছা আলোয় যা জিনিস দেখা যাচ্ছিল এখন হৃদি তাও দেখতে পারছে না। ঝাপসা হয়ে আসছে চারপাশটা। আম্মুর হৃদি কই? অফিস থেকে সবেমাত্র এসেছিল সাম্য। প্রেস হয়ে খবরের কাগজ নিয়ে বসে সে। এই সময় হৃদির কান্না ঘরে থাকার কথা, কিন্তু সেই নেই। হৃদিকে দেখতে না পেয়ে প্রশ্নটা করে সাম্য। বিলকিস বেগম মুখ বেঞ্চি কেটে উত্তর দেয়, টিউশন করানোর নাম করে বাসা থেকে বেরিয়েছিল। সন্ধ্যা হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। দেখ গিয়ে কোন ছেলের সাথে বেগে গেছে। উফ আম্মু, চুপ করো। হৃদি সেরকম মেয়েই না। সব মেয়েই কি তোমার ভাইজি সিথির মতো ক্যারেক্টারলেস? সাম্যের কথাটা যেন সিথির কলিজায় গিয়ে আঘাত করে। প্রতিটা কথা কলিজা বেদ করে কলিজাকে ক্ষত বিক্ষত করছে। কিন্তু বিষয়টা স্বাভাবিক। সিথি ভুল করেছে, আর সেই ভুলের মাসুলকে সারা জীবন দিতে হবে। মেনে নিয়েছে সত্যটাকে সিথি। আবেগ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ হয়ে মানুষ যে ভুল করে তার মাসুল তাকে সারা জীবন দিতে হয়। হৃদি না হয় সাম্য হৃদিকে কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখায়। মেয়েটা কোথায় গেল ফোন বন্ধ করে? আর হৃদি তো সেরকম মেয়েও না যে কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে যাবে এবং বাসায় ফিরতে দেরি করবে। রাস্তায় কোনো কাজে আটকে গেলে হৃদি অবশ্যই বাসায় জানায়। আলবির ফোন নাম্বার বোধ হয় সাম্যের কাছে আছে। হৃদি জানিয়েছিল, আর হৃদি তো আলবিরই বাসায় গেছে অবিকে পড়াতে। এই মুহূর্তে হৃদির সম্পর্ক যদি কেউ কিছু বলতে পারে তাহলে আলবিই পারবে। সাম্য আর দেরি না করে সে আলবিকে ফোন লাগায়। জি, কে বলছেন? আলবি, আমি সাম্য। হৃদি কোথায়? হৃদি কোথায় আমি কিভাবে বলবো? ও তো অবিকে পড়িয়ে তড়িগড়ি করে বেরিয়ে গেল। কোথায় যাবে কিছু বলেছে তোমাকে? অদ্ভুত তো, আপনার বোন আমায় কেন বলতে যাবে সে যে কোথায় যাচ্ছে না যাচ্ছে? কথাটা বলে আলবি ফোন কেটে দেয়, সাম্যকে কিছু বলার সুযোগ না দিয়ে। আলবির হঠাৎ এইরকম আচরণের কারণ ঠিক সাম্যের মাথায় ঢোকে না। ফোন কেটে দিতেই আলবি চোখ ঘড়ির কাঁটার দিকে পড়ে। ঘড়ির কাঁটার 9টা ছুঁই ছুঁই। মেয়েগুলোকে এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আলবি নিজের মায়ের ঘরে যায়। গিয়ে দেখে তিনি বিছানায় রাজকীয়ভাবে বসে হুক্কা টানায় ব্যস্ত। ঠিক সেইভাবেই তিনি বসেছেন, ঠিক যেমনটা রাজা বাদশারা বসত। আম্মু, মেয়েগুলোরও তো খেতে দিতে হতো। ফ্রিজে দেখ, কিছু বাসি তরকারি আছে, আর বুয়া রুটি ভেজে রেখে দিয়ে গেছে, ওইগুলাই দে। কথাটা বলে আলবির মা হুক্কায় লম্বা একটা টান দেয়। মায়ের কথা মতো আলবি বাসি তরকারি আর রুটি মেয়েদেরকে খাবার হিসাবে রেডি করে। এক এক করে প্লেটগুলো দিতে হবে। 5টা প্লেট একসাথে নেওয়া তো সম্ভব না। প্রথম প্লেটটা এক হাতে নিয়ে দরজা খুললে দরজা শব্দে আতকে ওঠে মেয়েগুলো। কেঁপে ওঠে তাদের রুহ। না জানি কত মানসিক আর শারীরিক নির্যাতন নেমে আসে ওদের ওপর। সব মেয়েরা ভয়ে কাঁপলেও হৃদির মধ্যে কোনো প্রতিক্রিয়া আলবি খুঁজে পায় না। ঘরের একটি কোনো চুপচাপ হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে সে। চোখের কার্নিশে এক বিন্দু জল মুক্তার মতো দেখাচ্ছে। অতি শীঘ্রই তার হৃদির গাল গড়িয়ে মেঝেতে পড়ে। আলবি একে সব প্লেট নিয়ে আসে, তারপর মেয়েদের বাঁধন খুলে দেয় খাবার জন্য, কিন্তু তার আগে সাবধান করে দেয় যদি কেউ কোনো শব্দ করে তাহলে আজই তার শেষ দিন। বাকি মেয়েগুলো খাওয়া শুরু করলেও হৃদি করে না। সে চুপচাপ থ মেরে বসে থাকে। তা দেখে আলবি, খাচ্ছিস না কেন? আমি খাবো না। হৃদির মুখে এমন কথা শুনে সব মেয়েগুলো একসাথে বলে ওঠে,
যা দিয়েছে খেয়েও নাও, নয়তো সকালের আগে এখানে দানা পানিও জুটবে না। এগুলা খাবার হলো? বাড়ির জি চাকররাও তো এগুলো থেকে ভালো খাবার খায়। মেয়েগুলোর কথার জবাবে হৃদি কথাটা বলে। তা শুনে আলবিকে এক পৈশাসিক হাসি দেয় আর বলে, বাব্বা, এত দেমাক! মামার বাড়িতে থাকতে তোর এই খাবারগুলো যুক্ত কি না সন্দেহ। নিজের সন্তানের থেকে কোনো অংশে কম দেখে নে আমায় মামা মামি। বেশ তো, তাহলে তোর খোঁজ খবর নিতে তো দেখলাম না। যা দিছি চুপচাপ খেয়ে নে। হৃদি আর কিছু বলে না, এক গ্লাস পানি খেয়ে নিজের ক্ষুধার জ্বালা মেটায়। যতই কষ্ট হোক তার, সে এইসব খাবার মুখে তুলবে না। না জানি কি মিশিয়ে দিয়েছে। পানিটা খাওয়ার সময়ও হৃদি ভরসা পায়নি, তাই নিজ চোখ থেকে ডালা পানি সে আয়েশ করে খেয়েছে। হৃদির বিশ্বাস খুব শীঘ্রই কেউ একজন আসবে আর হৃদি সহ সব মেয়েদের উদ্ধার করে আপনজনদের কাছে ফিরিয়ে দিবে। আর বিউটি আম্মার আর আলবির সাজা হবে। মেয়েগুলোর খাওয়া হয়ে গেলে আলবি একে একে সব মেয়েদের হাত পা মুখ বাঁধা শুরু করে। হৃদিও ভাত যায় না। নিকষ কালো অন্ধকারে ঘরে প্রবেশ আলো ভেন্টিল হৃদি বরাবরই ঘাটতেরা সোজা কথার মেয়ে, তবে নিজের পরিবারের জন্য সে সবসময় ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। মা মারা যাওয়ার পর মামার পরিবারে হৃদির পরিবার, তাই সর্বস্ব দিয়ে সে পরিবারকে আগলে রাখতে চেয়েছে। আলবিও বরাবর জানতো হৃদি খুবই সেন্সিটিভ মেয়ে, কিন্তু কাল রাতে সে অন্য হৃদিকে দেখতে পায়। আগের অর্ডারটা ক্যান্সেল হয়েছে, ক্রেতারা ন্যায্য মূল্য দিতে অস্বীকার করেছে। কাল রাতে ক্রেতারা মেয়েদের দেখতে এসেছিল। ক্রেতারা মেয়েদের নিজ হাতে দিয়ে পরীক্ষা করে দেখে। অন্যান্য মেয়ে চুপচাপ তা সহ্য করে নেয়, কিন্তু হৃদি তা পারে না। ক্রেতারা হৃদির শরীর স্পর্শ করার জন্য হাত বাড়ালে হৃদি প্রতিবাদে জ্বলে ওঠে। আর এই সামান্য কারণে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। লাঠি দিয়ে ফেটাতে লাগে বিউটি আম্মা। নেশাগ্রস্ত অবস্থায় মা ছেলে হৃদির গায়ে সিগারেট গরম খুন্তির চাকা দেয়। সেগুলো সহ্য করতে না পেরে হৃদি অজ্ঞান হয়ে যায়, আর তারা তাকে আগের মতো ফেলে রেখে চলে যায়। হৃদি নিখোঁজ হয়েছে প্রায় 1 সপ্তাহ হলো। শাম্য আর সালাম সাহেবও হৃদির খোঁজ না পেয়ে পাগল হয়ে গেছে। বিশেষ করে সালাম সাহেব। পাগল হবেন না কেন? বাগ্নির মধ্যে যে নিজের বোনকে খুঁজে পেতেন তিনি। দরজার ওপাশে মা ছেলের কথোপকথন স্পষ্ট শোনা যাচ্ছে। নতুন ক্রেতা পেয়েছে মনে হয়। বুঝলি আলবি, কপাল আজকে খুব ভালো। একটা কাস্টমার যেতে না যেতেই আর একটা কাস্টমার আসলো। কিন্তু সাবধান, হৃদি নামের মেয়েটাকে বেশি লাফাতে দেওয়া যাবে না। হৃদি আশা কিছুটা হলেও ছেড়ে দিয়েছে, কারণ এতদিন ধরে সে বন্দি, অথচ কেউ তাকে বা তাদেরকে বাঁচাতে আসলো না। আইয়ামে জাহালিয়া যুগের মতোই আজ তাকে এবং বাকি মেয়েদের হয়তো আবার নিলামে দেওয়া হবে। যে যেমন দাম দেবে সে তেমন মেয়ে পাবে। কিয়ামত আর বেশি দূরে নেই। অনেক কামলি পাওয়া গেছে। মানুষের অপরাধ প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে। চারিদিকে খুন খারাপি, রেশারেশি, দর্শন, অবিচার। মার হাতে মার, মেয়ে খুন, মেয়ের হাতে মা খুন, বাবার হাতে ছেলে খুন, ছেলের হাতে বাবা খুন, আরও কত কি। এই তো কয়দিন আগে ফেসবুক খবরের কাগজের খাতায় মোটা অক্ষরে ছাপা হয়েছিল, মেয়ের বিয়ে হচ্ছিল না, তাই বোঝা কমাতে নামাজরত মেয়েকে খুন করে গর্ভধারিণী মা। কেউ কারো কাছে নিরাপদ নেই। সন্ধ্যায় কালো শার্ট পরিহিত একদল মানুষ আলবির বাড়িতে ঢুকে। আলবি তাদের সেই ঘরে নিয়ে যায়। সেখানে মেয়েগুলো আছে। বেশ খানিকক্ষণ যাওয়ার পর বাইরে থেকে আওয়াজ আসে, বোধ হয় পুলিশ হবে। অন্ধকারে সূক্ষ্ম আলোর রেখার মতো হৃদি আশার আলো দেখতে পায়। আপনাদের চারপাশ থেকে ঘেরাও করা হয়েছে। চুপচাপ মেয়েগুলোকে আমাদের হাতে তুলে দেন। আলবির বিউটি আম্মা বন্দুক বের করার প্রস্তুতি নিল। লোকগুলো তাদের জাপটা ধরে ফেলে, ফলে মা ছেলে কোনো কিছু করার সুযোগ থাকে না। লোকগুলো তাদের নিয়ে গিয়ে গাড়িতে তোলে, আর বাকি যারা ছিল তারা মেয়েগুলোর হাত পা বাঁধন খুলে দেয়। হৃদিও বাদ যায় না। অন্য মেয়েগুলো উঠে দাঁড়ালেও হৃদি উঠে দাঁড়ানোর শক্তি পায় না। একটা লোক ফোন করে বলে, স্যার, এখানে একটা মেয়ে গুরুতরভাবে অসুস্থ। মেয়েটাকে মনে হয় মারধর করা হয়েছিল। আমি আসছি। ফোনের ওপাশের লোকটা শান্ত গলায় জবাব দেয়। হৃদি নিজের সর্বস্ব দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। উল্টে পড়ে গিয়ে আরও ব্যথায় পায়। ঝাপসা চোখে কাউকে দরজা দিয়ে ঢুকতে দেখে। বেশ লম্বা লোকটা, সুঠাম দেহের অধিকারী লোকটা। তিনিও কালো শার্ট পরিহিত, হাতা ফোল্ডার করা। লোকটা হৃদির কাছে আসতে হৃদি অজ্ঞান হয়ে যায়।
আমি এখানে কেন? জ্ঞান ফিরতে ভয়ার্ত কণ্ঠে নার্সকে প্রশ্ন করে হৃদি। নার্স শান্ত গলায় হৃদির কথার জবাব দেয়। এমন বাইরে অপেক্ষা মানব নারী কনস্টেবল জানায় যে পেশেন্টের জ্ঞান ফিরেছে। নারী কনস্টেবল কেবিনে প্রবেশ করতে হৃদি ভয়ে কুঁকড়ে ওঠে। অসহায় কণ্ঠে আকুতি জানায় হৃদি যাতে সে হৃদির কাছে না আসে। নার্স ডাক্তারকে খবর দেয়, কিন্তু সেই একই অবস্থা। ডাক্তারকে দেখেও হৃদি ভয় পাচ্ছে। কোনো উপায় না পেয়ে নারী কনস্টেবল অফিসার বুখারিকে ফোন লাগায়। বিবর তখন থানার কাজ সামলাতে ব্যস্ত। কনস্টেবল হাসপাতালের পরিস্থিতি সবটা খুলে বলে, এই মুহূর্তে থানায়ও কাজের চাপও বেশি, হাসপাতালেও যেতে হবে, যেহেতু ওপর মহল থেকে হুকুম দেওয়া আছে মেয়েটার যাবতীয় ভালো মন্দের খোঁজ বুখারিকে নিতে হবে। একরাশ বিরক্তি নিয়ে ফাইলগুলোকে টেবিলে ছুঁড়ে ফেলে বুখারি। ফাইল নিয়ে হাসপাতালে দিকে রওনা দেয়। হাসপাতালে গিয়ে সে একই পরিস্থিতির সম্মুখীন হয় বুখারি। ডাক্তার জানে হৃদি এখনো মানসিক চাপের মধ্যে আছে। আশেপাশের মানুষকে সে ভয় পেতে শুরু করেছে। বুখারি আস্তে আস্তে করে হৃদির কাছে যেতে লাগে। হৃদিও ভয় পেয়ে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে থাকে। বুখারি হৃদিকে নির্ভয় করার জন্য শান্ত গলায় বলে, ভয় পাবেন না, আমি পুলিশ, আপনাকে আমি সাহায্য করব, প্লিজ কাজে আসবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, জাস্ট ট্রাস্ট মি, আমি বলেছি আমার কাছে আসবেন না। বুখারি বুঝতে পারে এভাবে হৃদির মুখ থেকে কোনো কিছু শোনা যাবে না, উল্টো হৃদি আরও নিজেকে গুটিয়ে নেবে। বুখারি হৃদির বেডের পাশে একটা টুল নিয়ে বসে আর বলে, আচ্ছা আমি কাছে আসছি না, আপনি দূর থেকে আমার প্রশ্নের উত্তর দিন। আপনার বাবার নাম কি আর বাড়ির ঠিকানার নাম্বার মনে আছে? বুখারির কথা শুনে হৃদি তাচ্ছিলের হাসি দেয়। যার বাবা মা মারা গেছে তার আবার বাবা নামক প্রাণীটা মারা যাওয়ার সাথে সাথেই বদলে গেছে। হৃদির এমন অস্বাভাবিক হাসি দেখে বুখারি কিছুটা চমকে যায়। মানসিক চাপের কারণে মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল না তো? আর ওকে? হৃদি ইশারায় হাবোধক উত্তর দেয়। বুখারি শান্ত গলায় হৃদিকে আবারও প্রশ্ন করে, আপনার নাম ঠিকানা কিছু কি মনে আছে? নাম হৃদি, মা মারা গেছে বহুদিন হলো, বাবা থেকেও নেই। মা মারা যাওয়ার পর বাবা পর হওয়ার পর মামার বাড়িতেই থাকে মানুষ হয়েছে। তো আপনি নারী ও শিশু পাচারকারী এবং মাদক সম্রাঙ্গী বিউটি আমার ডেয়ারে গেলেন কি ভেবে? হৃদি আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। অদ্ভুত দৃষ্টিতে আনমনে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। বুখারি আবার প্রশ্ন করলে তার ধ্যান ভাঙে। লম্বা শ্বাস নিয়ে হৃদি বলে, আপনি আসতে পারেন, আমায় একা থাকতে দিন। আর হ্যাঁ, আমার সম্পর্কে কোনো খোঁজ খবর নেবেন না, আল্লাহর দোহাই লাগে। বুখারি বুঝতে পারে হৃদি এখনও মানসিকভাবে ঠিক হয়ে উঠতে পারেনি, তবে তার ধারণা সম্পূর্ণই ভুল। হৃদি সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নিয়েছে সে আর মামা বাসায় ফিরবে না। মানুষের ঘাড়ে বোঝা হয়ে সে আর থাকতে চায় না। রাত তখন প্রায় 1:30। পুরো হাসপাতাল তখন নিস্তব্ধ, গা ছমছম একটা পরিবেশ। তার মধ্যে মেডিসিনের গন্ধ পরিবেশটা আরও ভুতুড়ে করে তুলেছে। এইরকম পরিবেশে যে কারো গা শিউরে উঠবে, কিন্তু হৃদি সে সম্পূর্ণ স্বাভাবিক। পাটি ফিটিপে হাসপাতালের মেন গেটের দিকে যাচ্ছে সে। যেভাবেই হোক আজ পালাতেই হবে, পুলিশ দিয়ে বিশ্বাস নেই। তারা যতই আশ্বাস দিক যে হৃদির ব্যাপারে কোনো খোঁজ খবর নেবে না, কিন্তু তলে তলে তারা ঠিকই হৃদির সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে। তাই হৃদিকে ফালাতেই হবে। শরীর দুর্বল থাকায় স্যালাইন দেওয়া হয়েছিল তাকে। সুচটা ঠিকমতো খুলতে পারেনি হৃদি, কোনো রকমের সুচটা খুলে ফেলে রেখে এসেছে। বা হাতাটায় স্যালাইন দেওয়া হয়েছিল, সেখান দিয়ে গল গল করে রক্ত পড়ছে, ব্যথাও করছে প্রচণ্ড। এদিকে আলবি ও তার মা হৃদির ডান পায়ের তলায় খুন্তি গরম করে সেঁকা দিয়েছিল। হাঁটার কারণে স্কোপসটা গলে গেছে, প্রচণ্ড জ্বালা পাচ্ছে পায়ে। কতবার যে হোঁচট খেয়েছি হিসেব নেই। ঠিক হাসপাতালের মেন গেটের সামনে এসে হৃদির মাথা ঘুরু শুরু করে, ঝাপসা হয়ে আসে চারপাশটা। মুহূর্তে এসে মাটিতে লুটিয়ে পড়ে হৃদি। জ্ঞান ফিরতেই পাশে বুখারিকে দেখতে পায় হৃদি। মাথা নিচু করে 2 হাত কপালে মুষ্টিবদ্ধ করে টুলে বসে আছে বুখারি। হৃদির জ্ঞান ফিরতে এসে উঠে দাঁড়ায় এবং কাছে এগিয়ে আসে। হৃদিও কিছুটা গুটিয়ে নিতে লাগে নিজেকে। প্রবলেম কি আপনার? ফালাতে চাইছিলেন কেন? পালানো? এখানে পালানো আসলো কিভাবে? তো হাসপাতালের গেটের সামনে পড়ে আছিলেন কিভাবে? ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে? হাঁটতে হাঁটতে হয়তো। হ্যাঁ, খুব বুদ্ধিমান আপনি। কি ভাবছেন যা বলবেন তাই বিশ্বাস করব? ঘুমে হাঁটা অভ্যাসের সময় মানুষ হ্যাঁচকা টান দিয়ে স্যালাইন খুলে, পায়ের পোস্কা গলে গেছে, তাও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। বুখারির যুক্তির কাছে হৃদি কী বলবে ভেবে উঠতে পারে না। মামা না বলতো পুলিশরা মাথা মোটা হয়, কিন্তু এই বেটা তো প্রচুর শিয়ানা। বুখারি হৃদির সামনে
তুমি বাজালে ওর ধ্যান ভাঙে। পালানোর কারণটা কি জানতে পারি? ঘুমে হাঁটা। মিথ্যে বলিয়েন না, পাপ হবে। পুলিশরা মাথা মোটা হয়। আপনি এত শিয়ানা হলেন কিভাবে? বিড়বিড় করে কথাটা বলে রিদির কথার কিছু হলেও বুখারি শুনতে পায়। মাথা মোটা শিয়ানা মানে? কিছু না। কারণটা বললেন না? মন চাইছে তাই পালাইতে চাইছিলাম। আমায় বোকা ভাববেন না। আমি আন্দাজ করতে পারছি আপনি কোনো বড় এক কারণে পালাতে চাইছিলেন। আপনি কোনোভাবে ওই মাদক কারবার আর নারী পাচারের সাথে যুক্ত নন তো? আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলতেছেন? তো পালানোর কারণ কি? আপনি যদি আমায় আমার মামা মামির কাছে দিয়ে আসেন। আপনি ফিরতে চান না? একদম না। কেন? ওনারা কি আপনার উপর কোনো ধরনের টর্চার করেছে? না, ওনারা খুব ভালো মানুষ, তবে মানুষের ঘাড়ে আর বোঝা হয়ে থাকতে চায় না। দেখে তো মনে হচ্ছে ক্লাস 9-10 বাচ্চা মেয়ে। মোটেও না, আমি ইচ্ছে দিছি। তো মামা বাসায় যাবেন না? তো যাবেন কই? যেখানে দু চোখ যায়। আমার বাসায় যাবেন? বুখারীর কথা শুনে রীতি দীর্ঘশ্বাস পেলেন। আলবিকে বিশ্বাস করে ঠকেছে, সাম্যও পাল্টে গেছে, আর কোনো ছেলেকে বিশ্বাস করতে মন সায় দিচ্ছে না। সরি, লাগবে না আপনার দয়া করুণা। তো যাবেন কোথায়? বললাম তো জানি না। আপনি আসতে পারেন, একা থাকতে দিন আমায়। পালাবেন না তো? জানেন আপনি পায়ের ফসকা গলে গেলে পালানোর কোনো উপায় আছে? কি জানি। যে মেয়ে বিউটি আমার মুখে মুখে কথা বলতে পারে, তার মার খেয়ে দিব্যি বেঁচে থাকতে পারে, তার দ্বারা কোনো কিছুই অসম্ভব না। কথাটা বলে বুখারী কেবিন থেকে বেরিয়ে যায়। রিদি মুখ বেঞ্চি কেটে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ে। কিরে, মেয়েটার কি খবর? কথাটা বলে টেবিলের উপর কফির কাপ রাখেন মিসেস ছায়া। বুখারী টাওয়াল দিয়ে মুখটা মুছে ব্যালকনিতে রোদে দিয়ে বলে, বুঝোই তো, বিউটি আম্মার সঙ্গে লাগতে পারে যে মেয়ে, সে তো আর কোনো সাধারণ মেয়ে না। বাড়ির খোঁজ খবর নিয়েছিস? নিয়েছি, কিন্তু উনি যেতে নারাজ। তো কই যাবে মেয়েটা? বলে যেখানে দু চোখ যায় চলে যাবে। আমাদের বাসায় আনলেই তো পারিস। বলেছিলাম, কিন্তু উনি না করেছেন। আমি কালকে যাব হসপিটালে। যাবে? আচ্ছা যাও। বিবের মেয়েটা যেন কোন হাসপাতালে আছে? বিবেরের আলমারি গুছাতে গুছাতে প্রশ্নটা করেন মিসেস ছায়া। বিবেরও তখন থানায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হাত ঘড়িটা ফুটতে ফুটতে বলে, সদরেই ভর্তি করাইছি। উপর মহল থেকে অর্ডার আসছিল, আল্লাহর রহমতে মেয়েটা সুস্থ হয়েছে, কিন্তু ওই মামা বাড়িতে যাবে না, তাই হাসপাতালে পড়ে আছে। বাচ্চা পেশেন্টদের সাথে দুষ্টুমি করে দিন ভালোই কাটছে মেয়েটার। কিছু টাকা দিয়ে যাস তো থানায় যাওয়ার আগে। বিবের ওয়ালেট বের করে মিসেস ছায়ার হাতে 1000 টাকা দেন। চাকরি হওয়ার পর থেকে বিবের মায়ের কাছেই স্যালারি রাখতে চেয়েছিল, কিন্তু মিসেস ছায়া তাতে সায় দেন না। ছেলে বড় হয়েছে, মার কাছে কেন স্যালারি রাখবে? তার চেয়ে ভালো হয় নিজে রাখবে, আর মিসেস ছায়া দরকারের সময় চেয়ে নেবেন। হৃদের মতো বিবেরও মধ্যবিত্ত ঘরের সন্তান। বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, স্ট্রোক করে দুনিয়ার মায়া ছেড়েছেন বহুদিন হলো। ছোটবেলা থেকে বিবরের স্বপ্ন ছিল বাবার মতো সৎ পুলিশ অফিসার হবে। দীর্ঘ প্রচেষ্টার পর আজ সে তা করে দেখিয়েছে। বিউটি আম্মা কতবার বিবরকে টাকা দিয়ে হাত করতে চেয়েছে তার হিসেব নেই, কিন্তু পারেনি। অন্যান্য পুলিশ অফিসারকে টাকা দিয়ে হাত করতে পারলেও বিবরকে টাকা দিয়ে হাত করতে সে ব্যর্থ। তাই তো বিবের এখন বিউটি আম্মার 2 চোখের বিষ। ছেলেকে থানায় পাঠিয়ে হাসপাতালে যাওয়ার জন্য রেডি হন মিসেস ছায়া। পারলে আজই রিদিকে নিয়ে আসবেন। একা থাকতে মোটেও ভালো লাগছে না। সাথে কিছু টাকা নিলেন। যদি রিদিকে নিয়ে আসতে পারেন তাহলে আসার সময় ওর জন্য কেনাকাটা করবেন। বিল্ডিং থেকে বেরোতে এলাকার কুকুর বিড়ালগুলো মিসেস ছায়াকে ঘিরে ধরে। একা মানুষ মিসেস ছায়া। বিবের কাজে ব্যস্ত থাকে এলাকার কুকুর বিড়ালগুলোকে খাওয়াতেন মাঝে মাঝে তিনি। কখন যে তারা মিসেস ছায়াকে আপন করে নিয়েছে, মিসেস ছায়ার তাদের সন্তানের মতো দেখেন। মানুষ আর কুকুর বিড়ালের মধ্যে বিশাল পার্থক্য। মানুষকে আপনি নয়, দিন খাওয়ান, একদিন খাওয়াননি, সেই একদিন তারা কথাই মনে রাখবে। আর কুকুর বিড়াল একদিন খাওয়ান, তারা সেই দিনটার কথা সারা জীবন মনে রাখবে। নিজের জীবন দিয়ে হলেও সেই দিন শোধ করবে। মানুষকে ভালোবাসে ঠকতে হয়, কিন্তু কুকুর বিড়ালকে নয়। সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েও মানুষের বিচ্ছেদে অন্যদিকে সঙ্গী হারালে
পাখি উপসে মরে। সত্যি বলতে অবলা প্রাণীগুলোর ভালোবাসাই খাঁটি হয়। কুকুর বিড়ালগুলোকে খাইয়ে মিসেস ছায়া হাসপাতালের দিকে রওনা দেন। হাসপাতালে গিয়ে বিবরকে ফোন দেয়। তাড়াহুড়োর মাথায় রিদির কেবিন নাম্বার জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলেন মিসেস ছায়া। বিবরের বলা কেবিনে যান মিসেস ছায়া, কিন্তু গিয়ে দেখেন কেউ নেই। ওয়ার্ড বয়ের কাছে জানতে পারেন এই কেবিনের পেশেন্ট বাচ্চাদের ওয়ার্ডেই সারাদিন থাকে। ওয়ার্ডে গিয়ে মিসেস ছায়া দেখেন রিদি একটা বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। বিবর তাকে রিদির ছবি দেখিয়েছিল, তাই তিনি রিদিকে প্রথম দেখাতেই চিনে ফেলেন। রিদি, মিসেস ছায়ার ডাকে রিদি ঘুরে তাকায়। মিসেস ছায়াকে রিদি চিনে না, কিন্তু একটা অজানা মহিলা রিদির নাম জানলো কীভাবে? রিদি অবাক হয়, আর অবাক হওয়াটাই তো স্বাভাবিক নয় কি? রিদি উঠে দাঁড়ায়, মিসেস ছায়ার দিকে তাকিয়ে বলে, সরি, আপনাকে তো চিনলাম না। আমি বিবরের মা। পুলিশ অফিসার বিবর? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। রিদি বাচ্চাটাকে টুলে বসে খাওয়াচ্ছিল। মিসেস ছায়ার জন্য সে টুলটা ছেড়ে দেয়। বিছানায় বসে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে বলে, বসুন আন্টি। রিদির কথা মতো মিসেস ছায়া টুলে বসে। রিদি বাচ্চাটাকে খাওয়াতে খাওয়াতে বলে, আমার কাছে তো ঠিকই খাচ্ছ। মার কাছে খেলে কি হতো? মা তো তোমার মতো গল্প শুনিয়ে খাইয়ে দেয় না। এরপর থেকে মাও গল্প শুনিয়ে খাইয়ে দেবে। মার একটু মন খারাপ তো, তাই গল্প বলেন না। তুমি কিন্তু দুষ্টুমি করবে না, ডক্টর আঙ্কেল তোমায় রেস্টে থাকতে বলেছে। খাওয়া শেষ হলে ঘুম দিবা। আচ্ছা আন্টি। বাচ্চাটাকে খাইয়ে দিয়ে রিদি মিসেস ছায়াকে নিয়ে নিজের কেবিনে যায়। রিদি ইলেকট্রিক কেটলিতে চা বানানোর জন্য পানি গরম দেয় রিদি। মিসেস ছায়া রিদির দিকে তাকিয়ে বলে, বিবরের কাছে শুনলাম তোমার মামা বাড়ি যাওয়ার ইচ্ছে নেই। জি, ভুল শুনেননি। মানুষের ঘাড়ে বসে আর খেতে চাই না। তো যাবে কোথায়? যেখানে দু চোখ যায়। আমার সাথে যাবে? কোথায়? আমার বাসায়। রিদি তাচ্ছিল্যের হাসি দেয়। মিসেস ছায়ার হাতে কাপ দিয়ে বলে, বুঝতেছি না, আপনি আর আপনার ছেলে বাসা নেওয়ার জন্য এমন উঠে পড়ে লেগেছেন কেন? ভুল করলে একটু মা, আমার ছেলে না, শুধু ওকেই আমিই বলেছিলাম তোমায় আমাদের বাসা নেওয়ার প্রস্তাব দিতে। কেন? একা মানুষ, তার মধ্যে ছেলে আইনি পেশার সাথে জড়িত। কখন বেরিয়ে যাবে, কখন আসবে, কোনো কিছুরই ঠিক নেই। রিদি খানিকক্ষণ চুপ করে বসে থাকে। এভাবে ওনাকে কি খালি হাতে ফিরিয়ে দেওয়া আদৌ কি ঠিক হবে? আর কতদিনে বা এভাবে হাসপাতালে পড়ে থাকবে? তার চেয়ে বরং ওনার প্রস্তাবে রাজি হয়ে যায়। আমি রাজি আন্টি, আমি আপনাদের বাসায় যাব। যা বাবা ছিল তাই। রিদিকে হাসপাতাল থেকে নেওয়ার পথে মিসেস ছায়া রিদির জন্য শপিং করে। একজন অজানা মেয়ের জন্য মহিলা এমন করতে দেখে রিদি খুব অবাক হয়। এখানকার দিনে মিসেস ছায়ার মতো মানুষ পাওয়া খুবই কঠিন ব্যাপার। তার আচার আচরণ মনে হচ্ছে রিদি যেন তার বহুদিনের চেনা। অল্প সময়ে মহিলা রিদিকে আপন করে নিয়েছে। রিদিরও কেমন যেন মন চাইছে মিসেস ছায়াকে আপন করে নিতে, কিন্তু কিছুটা হলেও খুঁতখুঁতানি মনের ভেতর কাজ করছে। অনেকটা দোটানায় পড়েছে রিদি। মলের সামনেই ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে। মিসেস ছায়া রিদিকে জিজ্ঞেস করেন, রিদি ফুচকা খাবে না? বেলপুরি খাবে? ঝালমুড়ি না চানাচুর মাখা? রিদি কি বলবে ভেবে পায় না। একটা অজানা মহিলা এভাবে রিদিকে খাওয়ার জন্য অফার দিচ্ছে। রিদি মুখ ফুটে কিভাবে বলবে যে সে এটা খাবে, ওটা খাবে? আত্মসম্মানে ভীষণ লাগছে রিদি। মধ্যবিত্ত ঘরের মেয়েদের মনে হয় আত্মসম্মানটা একটু বেশিই থাকে। এদের জীবনের লক্ষ্যই থাকে প্রতিষ্ঠিত হয়ে বাবা মার জন্য কিছু করতে পারা। আর 5টা মেয়ের মতো রিদিরও জীবনের লক্ষ্য ছিল তাই। কিন্তু তা তো শুরুতেই শেষ হয়ে গেল। রিদি বললে, না তো কি খাবে? মিসেস ছায়ার ডাকে রিদির ধ্যান ভাঙে। রিদি মুচকি হেসে বলে, কিছু না আন্টি। মামা বেলপুরি দাও তো। এই মহিলা কীভাবে বুঝলো রিদির বেলপুরি খেতে মন চাচ্ছে? বেলপুরি রিদির খুব প্রিয়। কলেজ থেকে যখন রিদি সাম্যর সাথে আসতো তখন প্রায় বেলপুরি খেত, কিন্তু এখন সেগুলো স্মৃতি মাত্র। আর স্মৃতি মানুষকে অনেক কষ্ট দেয়। রিদির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আপা বাটি নেন। ফুচকাওয়ালার ডাকে রিদির ধ্যান ভাঙে। বাটিটা হাতে নিয়ে আনমনে বেলপুরি খেতে লাগে। মিসেস ছায়া বুঝতে পারেন রিদি একটু হলেও মানসিক চাপে আছেন, আর থাকাটাই স্বাভাবিক। কোন জবজারটা তো জানি মেয়েটার উপর দিয়ে। বিবরের কাছে থেকে শুনেছেন মিসেস ছায়া ছোট
বেলা থেকেই নাকি মেয়েটা অনেক সংগ্রাম করেছেন। বাস্তবতাকে খুব অল্প বয়সে সে বুঝতে পেরে গেছে। বেলপুরি খাওয়া হয়ে গেলে দাম মিটিয়ে মিসেস সায়া রিদিকে নিয়ে বাসার দিকে রওনা দেন। বাসায় গিয়ে রিদি প্লেটটা ঘুরে ঘুরে দেখে সব ঘর খুব পরিপাটিভাবে গুছানো, শুধু একটা ঘর বাদে। নিশ্চয় এটা অফিসের ভিতরের লোকটা তো বাইরে বেশ পরিপাটি, কিন্তু তার ঘর যে এমন হবে কে জানতো। এক কথায় যাকে বলে বাইরে ফিটফাট ভিতরের সদরঘাট। সাম্যতাও অনেকটা এইরকমই ছিল। রিদি নিজ হাতে প্রতিদিন সাম্যের ঘর গুছাতো, এখন দায়িত্ব পড়েছে সিথির উপর। কি দেখছো? বিবরের ঘর। আর বলো না, ছেলেটাকে গুছাতে পারলাম না, একা মানুষ। আমি আর কতটুকুই করতে পারতাম, তাও যতটুকু পারি চেষ্টা করি। রিদি আর কিছু বলে না, মুচকি হাসে। দুপুর 2টো বাজে। রিদি দেখে মনে হচ্ছে রিদির নাওয়া খাওয়া হয়নি। মিসেস সায়া রিদির হাতে টাওয়ালার জামা কাপড় দিয়ে বলে, যাও গা ভিজিয়ে আসো। মিসেস সায়াকে দেখে রিদির মায়ের কথা মনে পড়ে গেল। রিদির মাও রিদির হাতে টাওয়ালা জামা কাপড় দিয়ে গোসল করতে বলতেন। কেন যেন মিসেস সায়ার মধ্যে রীতি নতুন করে নিজের মাকে খুঁজে পাচ্ছে। স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার মেয়েটা? কোন মেয়ে? নাম বলুন। রিদি। মুহূর্তের মধ্যে ফাইল থেকে চোখ সরে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ব্যক্তির উপর পরে ভিবরের। তিনিই হয়তো রিদির মামা। বেশ কয়েকবার ফোনে ওনার সাথে কথা হয়েছে। আপনার বাগ্নি তো আপনাদের বাসায় যেতে রাজি নয়। হাসপাতালেই কি আছে? ও, শুধু চোখের দেখা দেখেই আসবো আর জিজ্ঞেস করবো কি জন্য ফিরতে চায় না। না, উনি হাসপাতালে আর নেই। আমার মা ওনাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে গেছেন। আপনি একটু ওয়েট করুন, কিছুক্ষণ পরেই বাসায় যাব, সঙ্গে আপনাকেও নিয়ে যাব। প্লিজ সিট। বিবরের আহ্বানে সালাম সাহেব বসেন। কাজ গুছানো হয়ে গেলে সালাম সাহেবকে বাইকের পিছন চাপিয়ে রওনা দেয় বাসার দিকে। রিদি রান্নাঘরে মিসেস সায়ার হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিল রিদি। সালাম সাহেবের ডাকে পিছন ঘুরে তাকায় রিদি। প্রথমে ভেবেছিল মনের ভুল হয়তো, কিন্তু না, ঘুরে দেখে পিছনে স্বয়ং মামা সালাম সাহেবে দাঁড়িয়ে আছেন। কেমন আছো মামা? তোকে ছাড়া আমি কিভাবে ভালো থাকি? বাসায় ফিরবি না? না। কেন? সত্য লুকিয়ে আর লাভ কি? আর মিথ্যা বলেও পাপের বোঝা বাড়ানোর ইচ্ছে আর নেই, রিদির নেই। সালাম সাহেবকে নিয়ে একটা আলাদা করে যায় রিদি। গোড়া থেকে শুরু করে সব বলে দেয় মামাকে। সবটা শুনে সালাম সাহেব বলেন, কি সাম্যের তোর সাথেও ও সম্পর্ক ছিল? সাথেও মানে? বুঝলাম না মামা। সাম্য তো বলেছিল ওর শুধু সিথির সাথে সম্পর্ক ছিল, তাই তো সিথির সাথেই ওর বিয়ে দিয়েছি। আগে যদি জানতাম ওর তোর সাথে সম্পর্ক ছিল, তাহলে কখনো ওই মেয়েকে আমি ঘরে তুলতাম না। সালাম সাহেবের কথা শুনে হৃদির পায়ের তলার মাটি সরে যায়। একটা মানুষ কিভাবে এরকম করতে পারে? তাহলে সব কি নাটক ছিল? হতেও পারে, মানুষ দ্বারা তো কোনো কিছু অসম্ভব না। ভালোই হয়েছে হৃদি সরে এসেছে। মামা, তোমার কাছে তো আমার এক্সামের সার্টিফিকেটগুলো আছে, তাই না? কষ্ট করে সেগুলো নিয়ে দিয়ে যাবা? কি করবি আগে সেটা বল। প্রথমে একটা ছোটোখাটো চাকরি জোগাড় করব, তারপর আবার পড়াশোনা শুরু করব। চাকরি এখনই করা লাগবে না, পড়বি তুই, খরচ আমি দেব। কিন্তু মামা। কোনো কিন্তু না, যা ভাবছি তাই করবি। রিদির মুখে সাম্যের কথা শুনে সালাম সাহেবের মন চাইছে ছেলেকে জ্যান্ত ফুটে ফেলতে, কিন্তু সে রিদির কাছে প্রতিজ্ঞা করেছে সে সাম্যকে কিছুই বলবে না। মেয়েটা একদম মায়ের মতোই হয়েছে, সারা জীবন শুধু অন্যের দোষ আড়াল করে গেল। অন্যকে বাঁচাতে গিয়ে বারবার নিজে বিপদে পড়ে, তাও অন্যকে নির্দোষ প্রমাণ করতেও অন্যকে রক্ষা করতে পিছপা হয় না। অনেক হয়েছে, এবার মেয়েটাকে বুঝতে হবে স্বার্থপর দুনিয়ায় বেঁচে থাকতে হলে নিজেকেও স্বার্থপর হতে হবে। মিসেস সায়ার মারতে স্নেহে রিদি অনেকটাই স্বাভাবিক হয়েছে, কিন্তু সেই পুরনো রিদি প্রয়োজন ছাড়া যে মেয়ে কোনো কথা বলতো না, সেই মেয়ে সারাদিন বক বক করে সবাইকে জ্বালাচ্ছে। রিদির এমন আচরণ আর কেউ উপভোগ করুক বা না করুক, মিসেস সায়া ঠিকই উপভোগ করছেন। বিপদ তো প্রায় সময় বাহিরে থাকে। আগে একা একা লাগলেও এখন মিসেস সায়ার একাকিত্ব করার কোনো সুযোগই নেই। পরপর 2টা বড় বড় ধাক্কার সম্মুখীন হয়েছে রিদি। মিসেস সায়ার মমতায় আজ রিদি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। মিসেস সায়া সেদিন গিয়েছিলেন বোনের বাড়ি। রিদির ভার্সিটিও সেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। আলভির
সাথে কাটানো লোমহর্ষক মুহূর্তগুলো হৃদি মন থেকে সরাতে পারছে না। সাম্যের ধাক্কাটা হৃদি ভাগ্যের লিখন হিসেবে উড়িয়ে দিয়েছে, কিন্তু আলবি ঘটনাটা এখানে হৃদিকে আঘাত করে চলেছে। সব ছেলের মাঝে হৃদি আলবির আর সাম্য ছায়ার সম্মিলন রূপ দেখতে পায়। শুধু বিবের বাদে ছেলেটাকে সম্পূর্ণ আলাদা লাগে হৃদির, কেমন একটা যেন ভিন গ্রহের পানি। মিসেস ছায়া কোথাও যাওয়ার হলে বিবর আর হৃদিকে ফ্ল্যাটের চাবি দিয়ে যান। ক্যাম্পাস থেকে এসে হৃদি বিছানায় গায়ে এলিয়ে দেয়। হৃদির আগে হয়তো বিবর এসেছিল। পুরো ফ্ল্যাটটা কেমন অগোছালো, যেন কি ঘুরছিল কে জানে। আন্টিকে সারপ্রাইজ দিলে কেমন হয়? আজ হৃদি যদি পুরো ফ্ল্যাটটাকে সাজিয়ে গুছিয়ে মা ছেলেকে সারপ্রাইজ দেয়, বিষয়টা নিশ্চয়ই খারাপ হবে না। হৃদির আবার শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো মাস্ক পরে কাপড় দিয়ে চোখ মুখ ডেকে লেগে পড়ে সে। বিবরের ঘর বাদে বাকি সব ঘর একটু একটু ঝাড় মোছাতেই হয়ে যায়। বিবরের ঘর ঢুকতেই হৃদির যেন কেমন ইরিটেড লাগতে শুরু করে। লাইক সিরিয়াসলি, এই ঘরে মানুষ থাকে? জানালা খোলায় ঘরের মধ্যে কেমন যেন একটা গ্যাস জমে আছে। হৃদি গিয়ে জানালা খুলে দিতে গ্যাসগুলো বেরিয়ে যায়। তারপর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা কাপড়গুলো বাথরুমে নিয়ে যায়। সেগুলো কেসে রোদে দিয়ে ঘর ঝাড়ুর কাজে লেগে পড়ে। এ কেমন ছেলেরে বাবা, কতদিন ধরে ঘর পরিষ্কার করে না আল্লাহই জানেন। যেখানে হাত দেয় সেখানেই চিপস চকলেটের প্যাকেট পায় হৃদি। বিশেষ করে চিপা চাপায় সাম্যের এইরকম অভ্যাস ছিল। কত যে এই নিয়ে মামির কাছে বকা খেয়েছে। যাগ্গে, অতীত টেনে এখানে লাভ নেই, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে হৃদিকে ভাবতে হবে। নিজের কথা ভাবতে হবে। অনেক হয়েছে অন্যের কথা বাবা। স্টাডি টেবিল গুছাতে গিয়ে হৃদির হাত লাগিয়ে একটা ডায়েরির উপরে। ডায়েরিটা তুলতে গিয়ে হৃদি যেন পুরো আকাশ থেকে পড়ে। স্মৃতির ছবি বিবের কাছে এলো কিভাবে? ডায়েরিটার ভেতর হয়তো ছিল মানুষের ব্যক্তিগত। ডায়েরি পড়া কখনো ভদ্রতার মধ্যে কাতারে যায় না। আপাতত ছবিটা রেখে দিক, তারপর কোনো এক সময় বিবরকে জিজ্ঞেস করা যাবে না। মিসেস ছায়া ফোন দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি আজকে আসতে পারছেন না। রান্না করে তিনি রেখে দিয়ে গিয়েছেন। সময় মতো গরম করে হৃদি আর বিবরকে খেতে বলেছেন। রাত তখন প্রায় 10:30। কলিং বেলের আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দরজা খুলে হৃদি বিবর ঘরে প্রবেশ করে। ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে হাঁটতে নিজের ঘরে যায় বিবর। বিছানায় গায়ে এলিয়ে দেয়। হঠাৎ করে চারপাশটা সে খেয়াল করে। আরে, এটা তো বিবরের ঘর নয়। হৃদি বা মার ঘর চলে এলো না তো বিবর? না, এটা তো বিবরের ঘরের। কিন্তু এমন কোনো অবাক হওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই। আপনার ঘর আমি আজ পরিষ্কার করেছি। রান্নাঘর থেকে চিৎকার করে বলে হৃদি। বিবর ক্লান্ত গলায় হৃদির প্রতি কৃতজ্ঞতা জানায়। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে বিবর ডকডক করে এক গ্লাস পানি খেয়ে নেয় বিবর। তারপর হৃদিকে কাজে সাহায্য করতে গেলে হৃদি বলে, এমা আপনি আসছেন কেন? সব প্রায় শেষের দিকে, আপনি বসেন, আমি নিয়ে আসছি। সারাদিন ডিউটি করে আসছেন, আমি হেল্প না করলেও চলবে। বিবর বরাবরই শান্ত প্রকৃতির ছেলে, তাই আর কথা বাড়ায় না। টেবিলে গিয়ে বসে হৃদি খাবার গরম করে এনে বিবরের সামনে পরিবেশন করে। খাবার খেতে খেতে অনেকটা অস্বস্তি মাখা কণ্ঠে হৃদি বলে, আপনার কাছে সিথিদির ছবি আসলো কিভাবে? সিথির কথা শুনে বিবর যেন খাবার খেতে গিয়েও থেমে যায়। রুটির টুকরোটা বিবরের অজান্তে হাত থেকে পড়ে যায়। সিথি? এই মেয়ে সিথির কথা জানলো কিভাবে? আর ও কি সিথিকে চেনে? কৈশোরের প্রথম প্রেম সিথি। সিথি আর বিবর একই স্কুলে পড়তো। প্রেম নিবেদনটা সিথিই করেছিল। বিবরও সিথির প্রতি দুর্বল থাকায় ওকে ফিরিয়ে দিতে পারেনি। কিন্তু এসএসসির পর আর বিবর সিথির দেখা হয়নি। আপনি ওকে চিনেন? চিনব না কেন? ও তো আমার ভাবি আগে। কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। ও উত্তর? যাকে নিজের করার কোনো সুযোগ নেই, তখন আর কি বলার? বিবর মুচকি হেসে বলে, আমার ক্লাসমেট, এমনিই ছবিটা রেখে দিয়েছিলাম। কিন্তু আমার কথাই তো অন্য কিছু মনে হলো। ইফ ইউ ফিল কমফোর্টেবল ইউ ক্যান শেয়ার উইথ মি। বিবর দীর্ঘশ্বাস ফেলে। শেষ শ্বাসের মধ্যে হতাশার উপস্থিতি হৃদির চোখে এড়ায়নি। বেশি জোর করা ঠিক হবে না, এমনিতেই উনি একটু অন্যরকম দাসের মানুষ। হৃদি আবার বলে, যখন আপনার মনে হবে যে আমার সাথে আপনি সিথিদির ব্যাপারটা শেয়ার করতে পারেন, তখন করিয়েন। রাত 2টো, শুনশান নীরবতা বিরাজ করছে। ব্যস্ত শহরটাও খানিকটা হলেও শান্ত হয়েছে। হৃদির ঘরে এখনো লাইট জ্বলছে। কি দরকার ছিল ঘরে গুছানোর? এখন রাত জেগে নোট তুলতে হচ্ছে। বিবর উঠে হৃদির ঘরে যায়। দরজায় হেলান দিয়ে বলে, খুব দরকার ছিল দিনে ঘর পরিষ্কার করার। হৃদি অপ্রস্তুত হয়ে যায়। পেছন ফিরে বিবরকে দেখতে পায়। সারাদিন ডিউটি করে এত রাত পর্যন্ত লোকটা জেগে আছে। অন্য কেউ হলে এতক্ষণে মরার মতো ঘুমাতো।
তোতলাতে বলে, আপনি জেগে আছেন? ঘুম আসছিল না। সারাদিন ডিউটি করে এসে বলেছেন ঘুম আসছিল না। লাইক সিরিয়াসলি? আপনি মানুষ না এলিয়েন? যেটা ধরে নেন। রিদি আর কিছু বলে না, মুচকি হেসে নোট তুলতে লাগে। বিবুর কিছুক্ষণ যাওয়ার পর রিদিকে বলে, আচ্ছা এত রাত জেগে নোট তুলছেন, আপনার ক্ষুধে লাগে না? বিবুরের কথা শুনে রিদি ব্রুকুসকে বিবুরের দিকে তাকায়। 1 মিনিট। কথাটা বলে বিবুর নিজের ঘরের দিকে যায়। কিছুক্ষণ পরে একটা বড় ডিব্বা নিয়ে আসে। ল্যাম্পের আবসালে রিদি ডিব্বার মধ্যে কিছু প্যাকেটজাত খাবার দেখতে পায়। বিবুর ডিব্বার ঢাকনা খুলতে বলে, চিপস না বিস্কিট? আরে বলেন না, কি খাবেন? অনেক ধরনের চিপস বিস্কিট পাবেন এখানে। হ্যাঁ, তা তো কিচেনেও আছে বিস্কিট। তবে এত বড় ডিব্বায় আলাদাভাবে চিপস বিস্কিট রাখার কারণটা কি জানতে পারি? হাসবেন না তো? অদ্ভুত হাসির কথা হলো অবশ্যই হাসবো। কথাটা বলে রিদি হাসতে লাগে। বিবুর শান্ত গলায় বলে, থাক, শুনতে হবে না। আরে ভাই, রাগ করছেন কেন? আচ্ছা, হাসবো না, আপনি বলেন। আসলে আমার ভাত খাইতে ভাল লাগে না, কিন্তু আম্মু জোর করে ভাত খাওয়ায়। মাঝে মাঝে রাগ করে না খেয়ে শুয়ে পড়তাম। রাত্রে ক্ষুধা লাগতো। একদিন রাত্রিবেলা বিস্কিট খেতে গিয়ে আম্মু দেখে ফেলছিল। তারপর থেকে সেই ঘটনা নিয়ে আম্মু খেপায়। আর যাতে কিচেনে না যেতে হয় তার জন্য একটা বড় ডিব্বা কিনে এনে বিস্কিট চিপস রাখি। ভাইরে ভাই, তাই বলে আলমারিতে রাখবেন ডিব্বা? আম্মু দেখে ফেললে আবার খেপাতো। স্বাভাবিক। কথাটা বলে রিদি হাসতে লাগে। বিবুরের কথা শুনে রিদির হাসতে হাসতে দম বন্ধ হয়ে যায় আর অবস্থা হচ্ছে। কিছুতেই রিদি হাসি থামাতে পারছে না। অনেকদিন পর মনে হয় মেয়েটা প্রাণ খুলে হাসলো। রিদির হাসি দেখতে বিবুরের বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে কীভাবে দিন কেটে যায় সেদিকে নিয়েই রিদিকে বিউটি আম্মার ডেরা থেকে অজ্ঞান অবস্থায় আনলো। হাসপাতালে এত জোরাজুরির পর যার মুখ থেকে একটু শব্দ পর্যন্ত বিবর বের করতে পারেনি, আর সে বিবরের সাথে এতটা ক্লোজ। মানুষ পরিবর্তনশীল, সময়ও মানুষকে পাল্টে দেয়। স্মৃতির অনুপস্থিতিও হয়তো একটা সময় বিবরকে সাময়িকভাবে পরিবর্তন করে দিয়েছিল। সে ধাক্কা বিবর সামলেও নিয়েছিল, বলে গিয়েছিল স্মৃতিকে। কিন্তু হৃদির প্রশ্নে যাজ্ঞে যা হওয়ার হয়ে গেছে, সে তো আর জেনে বুঝে এমন করেনি। আর বিবরের স্মৃতির ঘটনাকে বয়সন্ধিকালের নষ্ট আবেগ হিসেবে উড়িয়ে দিয়েছে। আর স্মৃতি যদি বিয়ে করে সুখে থাকতে পারে, তো বিবর কেন থাকতে পারবে না? হ্যাঁ, স্মৃতি বিবরের প্রথম প্রেম আর কৈশোরের, যা যে কেউ আবেগ হিসেবে উড়িয়ে দিতে পারে। এমনিতেও টিনেজার এজে ছেলেমেয়েরা বেশি আবেগী হয়। কি খাবেন বললেন না? বিবরের কথা শুনে হৃদয় পিছন ফিরে তাকায়, মুচকি হেসে বলে, আপনি যা দেন। বিবর ডিব্বা থেকে ওরিও বিস্কিট বের করে দেয়। এই বিস্কিটটা বিবরের খুব পছন্দের। বিবরের জানা মতে ছোট বড় সবাই এই ওরিও বিস্কিটটা পছন্দ করে। হৃদিও অবশ্যই করে। বিবরের আন্দাজ ভুল হয়নি। ওরিও বিস্কিটটা হৃদিরও খুব পছন্দের। হৃদি প্যাকেট থেকে একটা বিস্কিট নিয়ে কামড় দেয়। এই দেখছেন, দুধে আনা হয়নি। আরে লাগবে না। না না, ওরিও দুধ ছাড়া জমেই না। কথাটা বলেই বিবর কিচেনের দিকে যায়। ফ্রিজ থেকে দুধ বের করে গরম করে 2 গ্লাস দুধ নিয়ে এসে হাজির হয়। টুকটাক কথা বলতে বলতে যে কখন দুজনে আড্ডায় চলে গেছে কেউ খেয়াল করেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3:30 বাজে। এত রাত হয়ে গেল? 3:30 বাজে? ঘুমাবেন না? সকালে তো ডিউটি আছে না আপনার? হ্যাঁ, আচ্ছা, গুড নাইট, ঘুমিয়ে পড়ুন আপনিও। কথাটা বলে বিবর গ্লাস দুটো নিয়ে কিচেনের দিকে যায়। তা দেখে হৃদি, আপনি যান, ঘুমান, আমি গ্লাস পরিষ্কার করছি। আমিই করি না, আপনি যান। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।